পাক ভারত উত্তেজনার মাঝে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশি আটক। অমিত শাহের কড়া নির্দেশনার পরই এই অ্যাকশন। এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ। সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফাউজুল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামাত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভীর। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার। আত্মহত্যা বলছে পুলিশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি বিএনপি ও এনসিপি নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝেই ভারতের গুজরাটের দুই শহর আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আহমেদাবাদ থেকে অন্তত 890 ও সুরাট থেকে 134 বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া নির্দেশনার পরই এই অভিযান চালানো হয়। গুজরাট কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিবাসীরা মূলত পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের বিভিন্ন রাজ্যে ঢোকে এবং পরে গুজরাটে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত বলে দাবি গুজরাট কর্তৃপক্ষের। জাল নথিপত্র প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ উপেক্ষা করলে রাজ্যে অবৈধ অভিবাসীদের আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাভি। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতিম প্রতিবেশী, তাই তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৈয়দ আব্বাস আরাঘচি লেখেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা দূতাবাসের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির সমাধান করতে চায় ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারত পাকিস্তান ইস্যুতে কথা বলেছেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কাশ্মীরে ভারত পাকিস্তানের মধ্যে লড়াই বহু বছর ধরে চলছে। তারা কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করবে বলে আশা তার। এর আগে পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুতে ভারতের জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল গণমাধ্যমকে বলেন, সিন্ধু উপত্যকা দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর এক ফোঁটা পানিও যাতে পাকিস্তানে না যায় আমরা তা নিশ্চিত করব। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি সুক্কুরে এক জনসমাবেশে ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সিন্ধু আমাদেরও, এটি আমাদেরই থাকবে, এর উপর দিয়ে হয় আমাদের পানি নয় তাদের রক্ত বইবে। পদত্যাগের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেননি। রাজনৈতিক দল করলে এনসিপিতেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, চিরকুটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মী নিয়োগ দেওয়া হতো। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিজের এপিএস এর অব্যাহতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি দমন কমিশন এই ঘটনা তদন্ত করছে। সোর্স ছাড়াই এমন সংবাদ পরিবেশনা বিভ্রান্তিমূলক। গণমাধ্যমকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। চলতি গ্রীষ্মে লোডশেডিং সহনীয় থাকবে, তফাৎ থাকবে না গ্রাম ও শহরের মধ্যে, আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। চলমান চুক্তিতে কাতার জ্বালানির দাম না কমালেও নতুন চুক্তিতে কমানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। শনিবার এক সেমিনারে বিদ্যুতের উৎপাদন 3 গুণ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। গেল কয়েক বছর থেকে ধুঁকছে দেশের জ্বালানি খাত, যার নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে।
জ্বালানি খাতের এমন দশা থেকে উত্তরণে আগামীর করণীয় বিষয়ে শনিবার সেমিনার করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। বিদ্যুৎ ভবনে এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব অনুসন্ধানের উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের আগামী দিনের প্রেক্ষাপটে আমাদের জ্বালানি নীতির সংস্কার দরকার। এখন যে জ্বালানি নীতি রয়েছে 2004 সালে, এটি দিয়ে চলবে না। বিগত সরকারের সময় বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। বিদ্যুৎ উন্নয়ন তহবিলের যে টাকা আছে সেই টাকা ব্যয় হয় না, গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি, 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। আমি ওইটা বলবো না যে আমাদের অনেক গ্যাস আছে, আমাদের নিজস্ব সব ডিমান্ড মিট করে আমি এক্সপোর্টও করতে পারবো, ওইসব কথাও আমি বলবো না। বাট উই হ্যাভ এনাফ। এবং আমি যদি 2000 MMCFD তো ধরে রাখতে পারি, আমি ধরে নিচ্ছি যে আমার বিবিয়ানা ফেল করবে, তাহলে আমি তার ওইটাও করতে হবে। সো 2000 MMCFD করতে পারি, তাহলে বাকিটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আর যদি বড় কিছু অপশনে পেয়ে যাই তাহলে তো ভেরি ভেরি গুড। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেন এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। জানান, বিগত সরকারে রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। পাওয়ার সেক্টরের ক্রাইসিসের নাম করেই কিন্তু এইসব কি বলে কুইক রেন্টাল এইসব হায়ারে, তো ওই জন্য ক্রাইসিস শব্দটা ব্যবহার করার আগে এটা একটা মাত্রা থাকতে হয়। ক্রাইসিসকে অনেকে একটা অপরচুনিটি হিসেবে দেখে এবং সেটা ব্যবহার করে, এবং এর ফলে এটা ক্রাইসিস একটা ছোট ক্রাইসিস আরো বড় ক্রাইসিসে পরিণত হয়। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা 18,000-এ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে একমত হয়েছে ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টি। রাজধানীর একটি হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে শনিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে তথ্য জানান তিনি। গত 15 বছর ফ্যাসিবাদী সরকারের সময় চীনের সাথে বিএনপির কোনো বৈঠক হতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। জানান, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে চীন কোনো মতামত ব্যক্ত না করলেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সে দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে কখন ও কিভাবে নির্বাচন হবে তা ঠিক করবে দেশের জনগণ। এদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না বলেও জানান ইয়াও ওয়েন। তবে বাংলাদেশের নির্বাচন সহ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে ধারণা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে নেতৃত্ব দেন চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন। 8 মাস হয়ে গেল বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার হলো না। এদিকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। তাদের টাকা পাচারের কাহিনী, স্বৈরাচারের মিথ্যা ও বানোয়াট মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহায়তা করেছে তাদের মধ্যে আদালত অন্যতম। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে দাবি করে রিজভী বলেন, হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে, শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেন বিচার হবে না? তিনি বলেন, অধিকাংশ উপদেষ্টার দুর্নীতির সাথে সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তো সত্য। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, 2-1 উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই প্রশ্ন তো হতেই পারে, আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা
তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকাও দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এদিকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপি সমালোচনা আগে অনেকে করত, এখনো করে। অনেকে বলে বিএনপি ক্ষমতা গেলে সংস্কার করবে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সংস্কার যা করেছে বিএনপি করেছে। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকেন। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়াই হবে অন্তর্বর্তী সরকারের সফলতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একমত হয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় এই প্রস্তাবের সাথেও। এছাড়া শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় দ্বিকক্ষ সংসদ সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দলটি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। জামায়াত ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে শুরুতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। দুপুরের বিরতিতে বৈঠকের অগ্রগতি জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। বিরতির পর শুরু হওয়া বৈঠক চলে আরও প্রায় 3 ঘন্টা। শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার ইস্যুতে জামায়াতের অবস্থান জানান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্বাগত বক্তব্যে রাষ্ট্র কাঠামো সংস্কারে জন আকাঙ্ক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আবারও জানালেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। শনিবার রাত 9টার দিকে রাজধানীর শেখেরটেকের 6 নম্বর রোডের একটি বাসায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আদাবর থানা পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। ঘটনা
18 মার্চ সন্ধ্যার। জুলাই আন্দোলনের শহীদ বাবা জসিমউদ্দিনের কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন 17 বছরের লামিয়া। আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে 20 মার্চ দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। পরিবার জানায়, ঘটনার পর থেকেই লামিয়া মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় শনিবার সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের সীমানার বাইরে 100 বছরের মধ্যে এই প্রথম কোন পোপকে সমাহিত করা হলো। 50টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের সাথে পোপের শেষকৃত্যে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শেষকৃত্য অনুষ্ঠানে 4 লাখেরও বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাত্তিও পিয়ান্তেদোসি। শেষকৃত্য সম্পন্নের পরপরই তীর্থযাত্রী ও শোকার্তদের সাথে বিশ্ব নেতারা রোম ত্যাগ করেন। আজ থেকে রোমে শুরু হবে 9 দিনের শোক দিবস। এই দিনগুলোতে পোপ ফ্রান্সিসের স্মরণে প্রতিদিন গণসভা হবে। পোপের শেষকৃত্যে উপস্থিত ছিলেন অনেক দেশের সরকার প্রধান ও রাজ পরিবারের সদস্যরা। এই তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহ অনেকে। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 15 মিনিট ধরে চলে এই বৈঠক। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না হলে বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে, আশঙ্কা সিপিডির। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এই শঙ্কা প্রকাশ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। দেশকে বৈদেশিক বিনিয়োগ বান্ধব করতে হলে সুশাসন, জবাবদিহিতা, দক্ষ শ্রমশক্তি ও শোভন শ্রম সংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মব জাস্টিসের প্রবণতা দূর করতে পারলেই বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা বেড়ে যাবে। রাঙামাটিতে পিকআপ ভ্যান চাপায় সিএনজির 6 যাত্রী নিহত হয়েছেন। আলাদা সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে প্রাণ গেছে 3 জনের। শনিবার সকাল 10:30টার দিকে রাঙামাটির কাউখালীর রাবার বাগান এলাকায় একটি পিকআপ ভ্যান চাপা দেয় সিএনজি চালিত অটোরিকশাকে। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যান আরও 3 জন। তারা সবাই অটোরিকশার যাত্রী। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। শ্রীনগরের শমশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হন। এছাড়া সিরাজদি খানের নিমতলা এলাকায় বাসের ধাক্কায় প্রাণ যায় এক মোটরসাইকেল আরোহীর। সামরিক বাহিনীর দায়িত্বকে দেশপ্রেমের মধ্যে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন ও সাবেক সামরিক কর্মকর্তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস অ্যান্ড ডিফেন্স জাস্টিস এনডিজে আয়োজিত সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, সামরিক বাহিনীকে জনগণের স্বার্থে কাজ করতে হবে। আলোচনায় সাবেক সামরিক কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, দেশ রক্ষায় সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ। তারা বলেন, সামরিক বাহিনীকে নেতিবাচক তকমা দেওয়া যাবে না। সংস্কার করে সামরিক বাহিনীকে যুগোপযোগী করার তাগিদ দিয়ে বক্তারা বলেন, রাস্তাঘাট নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরির সংস্কৃতি থেকে সামরিক বাহিনীকে দূরে রাখা দরকার। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম দেশেই তৈরি সম্ভব মন্তব্য করে তারা বলেন, যারা সশস্ত্র বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে বাধা দেন তারা দেশপ্রেমিক নন। বক্তারা একটি ডিফেন্স কমিশন তৈরির সুপারিশ করেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে সেমিনারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ সহ সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা বক্তব্য রাখেন। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও সদরের দক্ষিণাঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাল, বিল, পুকুর কোথাও নেই পানি। গভীর অগভীর নলকূপেও পানি মিলছে না। খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহার এবং খাল, বিল সহ ভূ উপরিভাগের প্রাকৃতিক জলাধারগুলোর বেহাল দশার কারণে এমন পরিস্থিতি বলছে এলাকাবাসী। জিও হাইড্রোলজিক্যাল সার্ভে করে দ্রুত সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের। এক সময়ের প্রাকৃতিক পানির আধার
নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচর ও সদর দক্ষিণাঞ্চলের মানুষ গত 2 মাস ধরে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছে। দিনের পর দিন ভূগর্ভের পানি অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে গৃহস্থালী কাজেও এখন নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। আশপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলো পানি শূন্য। স্থানীয়রা খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটে যাচ্ছে, নয়তো বাজার থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। পুকুরের নোংরা পানি ব্যবহার করে স্থানীয়রা ডায়রিয়া, আমাশয় ও নানা চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। টিউবওয়েলে পানি নাই, রান্না বাইলেও হানি হয় না, গা গোসল দুইটা মারি দাও, ছেলে মেয়ের অনেক রোগ ব্যাধি গেছে। জেলার সুবর্ণচর ও সদর দক্ষিণাঞ্চলে অপরিকল্পিত কৃষি, বিশেষ করে ইরি ও বোরো ধান চাষাবাদের কারণে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভের পানি তুলে নেয়ার কারণে পানির স্তর নিচে নেমে গেছে। অভিযোগ স্থানীয়দের। পুকুরে যে পানিগুলো খুব ময়লা হয়ে গেছে। সেচ পাম্পগুলোতে পানি উত্তোলন করার কারণে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে সুবর্ণচর। পানি সংকটের স্থানীয় সমাধানে সব পক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া আমাদের ভূগর্ভস্থ লেয়ারটা যে নিচে নেমে গেছে সেটা আবার ফিল হয়। ধান চাষ থেকে সরে এসে কম পানির প্রয়োজন হয় এইরকম ফসল চাষাবাদের দিকে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ওইসব এলাকায় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী। কৃষিকাজ বা আরো ইন্ডাস্ট্রিয়াল বা অন্যান্য পারপাসে ব্যবহার করার জন্য, সুপেয় পানি পান করার জন্য এবং গৃহস্থালী রান্না বান্না বা অন্য কাজে ব্যবহার করার জন্য কতটা সাফিসিয়েন্ট এবং কত বছর যাবে, তার জন্য আমাদের হাইড্রোজিওলজিক্যাল সার্ভের প্রয়োজন। পানি সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনস্বাস্থ্য তাদের যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে পানি সরবরাহের একটা চেষ্টা চালাচ্ছে। সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না যদিও, তারপরে আমরা চেষ্টা করছি যাতে যথাসম্ভব মানুষের মানে অন্ততপক্ষে যাতে খাবার পানিটা ব্যবস্থা করা যায় আর কি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষিকাজে ব্যবহারের জন্য 295টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছেন কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও পানি মিলছে না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় বড় কোনো ঘটনা নয়। ক্রিকেটে যে কোনো দল হারতেই পারে, নিজেদের প্রসেসটা ঠিক আছে কিনা সেটাই আসল। মন্তব্য জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিকের। অন্যদিকে দ্বিতীয় টেস্টেও টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সিলেট টেস্টের আগে জিম্বাবুয়েকে অনেকটাই হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ, যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল। প্রথম টেস্টে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। জিম্বাবুয়ে চোখ রাঙাচ্ছে হোয়াইট ওয়াশের। বনেন্দি ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি তলানিতে, তবে জিম্বাবুয়ের কাছে পরাজয়কে বড় কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ জাকির আলী অনিক। হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত। যার সাথেই খেলি ভালো পারফরমেন্স করা উচিত। ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই, আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করা। সিলেটে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যর্থতায়, তাই অনুশীলনে বাড়তি মনোযোগ উইলোবাজদের। আতসী কাচের নিচে অভিজ্ঞ মুশফিকের পারফরমেন্স। ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে, সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে, এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে।
টাইগারদের ঠিক বিপরীত অবস্থানে জিম্বাবুয়ে, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। বেন গারেন চট্টগ্রাম টেস্টকে দেখছেন জিম্বাবুয়ের ক্রিকেট আরও এক ধাপ ওপরে তোলার সিঁড়ি হিসেবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি মনে করি এই টেস্টে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত করা। 28 এপ্রিল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাক ভারত উত্তেজনার মাঝে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশি আটক। অমিত শাহের কড়া নির্দেশনার পরই এই অ্যাকশন। এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ। সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফাউজুল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামাত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভী। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার। আত্মহত্যা বলছে পুলিশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি বিএনপি ও এনসিপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।